perspective. They need 4 more. It's all over. First series win for Bangladesh. What a moment. Yeah, the head coach also deserves credit. দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড 9 উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা। ঘরের মাটিতে টানা চতুর্থ সিরিজ জয়ে উৎসবে মাতোয়ারা সারা দেশ। ট্রেন বাস লঞ্চে ঈদে ঘরমুখো মানুষের ঢল। কয়েকটি ট্রেন সময় মতো না ছাড়লেও যাত্রীদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু পানি। বৃষ্টি উপেক্ষা করেই শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। রাজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ময়না চৌকিদার 7 দিনের রিমান্ডে। ছেলের ফাঁসি চান ময়নার মা। রাজধানীতে মিলল আরেক কিশোরকে পিটিয়ে হত্যার ভিডিও। এবং দেশের সন্ত্রাস মোকাবেলায় জিরো টলারেন্সের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার নতুন মন্ত্রীদের। বঙ্গবন্ধুর প্রতি বিশেষ শ্রদ্ধা। প্রবাসী সময় সঙ্গে আছে আমি পারমিতা। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। এবার বাঘের ডেরায় বধ হল ক্রিকেটের আরেক পরাশক্তি দক্ষিণ আফ্রিকা। বুধবার শেষ ওয়ানডেতে তামিম সৌম্যের বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির দিনে বৃষ্টি আইনে প্রোটিয়াদের রেকর্ড 9 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতেছে টিম বাংলাদেশ। এটি ঘরের মাটিতে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয় টাইগারদের। আগে ব্যাট করে অতিথিরা নির্ধারিত 40 ওভারে 9 উইকেটে রান করে 168। জবাবে 83 বল বাকি থাকতে 1 উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিকরা। সিরিজ সেরা হয়েছেন সৌম্য সরকার। আবারও বাঘের গর্জনে কাঁপলো ক্রিকেট বিশ্ব। আবারও অনিন্দ্য সুন্দর জয়ে উৎসবে মাতলো মাশরাফিরা। বাঘের ডেরায় এবার কুপকাত হলো ক্রিকেটের আরেক পরাশক্তি দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে টানা চতুর্থ সিরিজ জিতে ক্রিকেট ইতিহাসে নতুন করে নাম লেখালো টিম বাংলাদেশ। যে জয়ে আছে অহংবোধ, পরিণত হবার বার্তা। জানান দেয়া, অঘটন, আচমকা বা হঠাৎ করে জয় পায় না বাংলাদেশ। এখন জয়টা বড্ড ধারাবাহিক। কিংবা বিশ্ব ক্রিকেটে নতুন পরাশক্তির উত্থানের জানান দেয়া। সব অর্জন এখন লুটোপুটি খাচ্ছে টাইগারদের ব্যাটে বলে। এর আগের গল্পে টসটা ছাড়া সবকিছুই ছিল বাংলাদেশের পক্ষে। শুরুতে মুস্তাফিজের কাটারে কাটা পড়েন প্রোটিয়া ওপেনার ডিকক। তারপর দৃশ্যপটে সাকিব। ঘূর্ণিতে দিশেহারা দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসি ও অধিনায়ক হাশিম আমলা দুজনকে ফিরিয়ে নিজের নামের পাশে লিখলেন আরও একটি রেকর্ড। বিশ্বসেরা অলরাউন্ডার দেশের হয়ে রঙিন পোশাকে নেন 200তম উইকেট। পরে কাজটা করেন রিয়াদ। রৌশকে ফেরালেও এবার খেলার মাঝে আসে বৃষ্টি। 2.5 ঘন্টা বন্ধ থাকা খেলা নির্ধারিত হয় 40 ওভারে। আর বৃষ্টি থেমে গেলেও থামেনি টাইগার বোলারদের আগুন ঝরা বিধ্বংসী বোলিং। মিলারকে 44 রানে তুলে নিয়ে ওয়ানডেতে 200তম উইকেট নেন মাশরাফিও। শেষ দিকে সাকিব, মুস্তাফিজ ও রুবেলের নৈপুণ্যে 40 ওভারে 9 উইকেটে 168 রান করে প্রোটিয়ারা, যেখানে সর্বোচ্চ 51 রান ডুবেনি। এবার ইতিহাস রচনা করতে হবে টেস্ট খেলুড়ে দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এমন পণ ছিল টাইগারদের। তাই লাকি ভেন্যু চট্টগ্রামে বৃষ্টি আইনে 170 রানের টার্গেটটাকে মামুলি বানাতে থাকেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। উইকেটের চারপাশে 360 ডিগ্রি স্টাইলে ব্যাট করে 4-6-এর ফুলঝুরিতে সৌম্য ব্যস্ত করে তোলেন প্রোটিয়া বোলারদের। ক্যারিয়ারের চতুর্থ ও টানা দ্বিতীয় 50 তুলে নিয়ে সৌম্য ফেরেন 90 রান করে। তামিমের সঙ্গে করেন বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। পরে তামিম ক্যারিয়ারের 31তম 50 তুলে 61 রানে অপরাজিত থেকে রচনা করেন ইতিহাস। আর 19তম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পায় টিম বাংলাদেশ, যাতে টাইগারদের বাড়ছে আইসিসি রেটিং পয়েন্টও। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে ঈদ ছুটির সঙ্গে বাড়তি একদিন ছুটি চাইলেন টাইগার অধিনায়ক মাশরাফি। এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের ধারা টেস্টেও ধরে রাখতে চান বলে জানান টাইগার অধিনায়ক। অন্যদিকে বাজে পারফরম্যান্সের জন্য সিরিজ হাতছাড়া হলেও টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা।
The way after losing first match, it was দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর সিরিজে ফেরাটা কঠিন ছিল, কিন্তু দলের প্রতিটি খেলোয়াড়ের কঠোর পরিশ্রমের কারণেই সিরিজ জয় সম্ভব হয়েছে। দলের প্রয়োজনে সবাই নিজের সেরাটা দিয়েছে। আশা করি টেস্টেও এই ধারা অব্যাহত থাকবে। extra then holiday then please. মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ। There you go. Mashafi Murtaza, thank you. We got a good idea what the wicket's going to be like here in Chittagong. খুবই হতাশাজনক একটি সিরিজ। হয়তো আমরা এখানকার পরিস্থিতিটা ঠিকভাবে বুঝে উঠতে পারি নাই। বাংলাদেশ সম্প্রতি ঘরের মাঠে দারুণ ফর্মে রয়েছে। তাদের বিপক্ষে জয়ের জন্য আমাদের আরো ভালো পারফর্ম করতে হতো, কিন্তু প্রথম ম্যাচ ছাড়া সিরিজের বাকি ম্যাচগুলোতে প্রতিটি বিভাগে ব্যর্থ হয়েছে আমরা। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে স্বাগতিকরা। আশা করি ব্যর্থতা পেছনে ফেলে টেস্টে ভালোভাবে ফিরতে পারবো। So it'd be nice to get cracking tomorrow and the day after to get going and getting our test prep going. এদিকে টাইগারদের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরে আনন্দে ভাসছে বন্দরনগরী চট্টগ্রামে টাইগার সমর্থকরা। বদলে যাওয়া এক বাংলাদেশ দলের ঘরের মাঠে টানা চতুর্থ সিরিজ জয়কে ঈদের সেরা উপহার হিসেবে দেখছেন ভক্ত সমর্থকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার রেকর্ড গড়ার ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে বাঁধনহারা উল্লাসে মেতেছে টাইগার সমর্থকরা। ঘরের ছেলে তামিমের 50 সেই উন্মাদনায় দিয়েছে বাড়তি উন্মাদনা। এছাড়া বাংলাদেশের নতুন সেন্সেশন পেসার মুস্তাফিজুর ও সৌম্য সরকারকে প্রশংসার সাগরে ভাসালেন চট্টগ্রামের ক্রিকেট সমর্থকরা। ঘরের মাঠে টাইগারদের এমন ধারাবাহিক পারফরমেন্স যেন অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা এখন লাল সবুজের সমর্থকদের। তামিমের কামব্যাকটা আমরা আশা করছিলাম অনেক, এবং সেটা দেখে আরো বেশি খুশি হয়েছে। এটা ভাষা প্রকাশ করার মতো না, মনে হচ্ছে ঈদের আগে আমরা আরেকটা ঈদের আনন্দ করলাম। ওই ব্যাটিং করে সবসময় সারাদিন সৌম্য সরকারের ব্যাটিং আমাদের আজকে একটা নতুন করে জয় এনে দিয়েছে। জিতবো, আমরা অবশ্যই জিতেছি, এবং আমাদের আজকে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে, খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বল মনে হয়নি যে আমরা হারতে পারি। আমরা আসলে প্রথম ম্যাচ হারার পরে আজকে যেভাবে জিতলাম, আমরা যেভাবে সিরিজ জিতলাম, অসাধারণ। এবার অন্যান্য প্রসঙ্গ। ঢল নেমেছে এতে ঘরে ফেরা মানুষের। বাস, ট্রেন ও লঞ্চে বুধবার ঢাকা ছেড়েছেন নগরবাসীর উল্লেখযোগ্য একটি অংশ। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিপাকে পড়েন তারা। তবে সড়ক পথে নির্ধারিত গন্তব্যের গাড়ি পাওয়ায় এই ভোগান্তি মেনে নিতে দেখা যায় যাত্রীদের। আর ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে চালু করা হয়েছে বিশেষ সার্ভিস। তবে বৃষ্টির পাশাপাশি বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে ট্রেনের যাত্রীদের, কারণ কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের পরে। মিজানুর রহমান খবির ও সৌমিত্র শুভ্রকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। থেমে থেমে বৃষ্টি, তবে আকাঙ্ক্ষা যখন মাটির টানে শেকড়ে ফেরার, তখন শিশু থেকে বৃদ্ধ কারোর কাছেই পাত্তা পায় না আবহাওয়ার নির্দয় আচরণ। আপনজনের কাছে ফেরার আনন্দের উচ্ছ্বাসই বরং ঘুরে ফিরে সবার কণ্ঠে। দাদা বাড়ি যাচ্ছি, তারপর নানা বাড়ি যাব। নতুন বিয়ে করছি, ফলে শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ি দুই বাড়িতে একটা ঈদের অতিরিক্ত আনন্দ তো আছেই। গাবতলীর বাস টার্মিনাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের 61টি রুটে বাস ছেড়ে যায়। রাজধানীবাসীর ঈদযাত্রার উপচে পড়া চাপ এখনো পড়েনি বলেই হয়তো যাত্রীরা স্বস্তিতে রওনা হতে পারছেন। যশোর যাচ্ছি, দাদা দাদি, চাচা চাচি, বাবা মা সবার সাথে ঈদ করবো। এটা কিন্তু ঈদের চাপ না, ঈদের চাপ হলে আপনারা কাছে আসতে পারতেন না। এটা একটা শুক্রবারের নর্মাল বাজার। বুধবার দুপুরে টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, আইন শৃঙ্খলা বাহিনী, মালিক, শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ হবে। সংশ্লিষ্ট যারা আছে রাস্তার দায়িত্বে, তাদের সকলকে আমি অনুরোধ করছি এবং নির্দেশ দিচ্ছি। এদিকে হাজার হাজার মানুষের কোলাহলে মুখর ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল। বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখো মানুষের ভিড় আরো বাড়তে থাকে। সকাল থেকে চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যের নির্ধারিত লঞ্চগুলো ছেড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বাড়তি সেবা দিতে আজ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফার্স্ট ঈদ আমার শ্বশুরবাড়ির সাথে, এই জন্য এক্সাইটমেন্টটা বেশি আর কি। গ্রামে খোলামেলা, এখানে পরিবারের সাথে ঘোরা যায়, এজন্য বেশি ভালো লাগে। কমলাপুর রেল স্টেশনের চিত্রটা একটু ভিন্ন। এখানে আবহাওয়ার বিরূপ আচরণের পাশাপাশি যাত্রীদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়েছে ট্রেনের জন্য অপেক্ষা। স্টেশন থেকে দু একটি ট্রেন সময়মতো ছাড়লেও বাকি ট্রেনগুলো ছেড়েছে নির্ধারিত সময়ের পরে। ভোরে তিস্তা এবং পারাবাত এক্সপ্রেস নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলেও বাকি ট্রেনগুলোর ক্ষেত্রে আধা ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যাত্রীদেরকে। 7:40 শিডিউল ট্রেন, কিন্তু এখন পর্যন্ত 9টার উপরে বেজে গিয়েছে, এখনো ছাড়েনি। 1 ঘন্টা 30 মিনিট লেট ট্রেন, তো একটু দেরি হবে যেতে, বাট তারপর পৌঁছাতে পারলেই বেটার। স্টেশনে আসিয়া বসে থাকাটা
ছেলে মেয়েদেরকে নিয়ে খুবই এটা অসহ্যকর। ভৈরব থেকে কিন্তু টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে, আর গাড়িটা ওখান থেকে আসার পর ঢাকা স্টেশনে কিন্তু ওয়াটারিং করা হয়, ক্লিনিং করা হয়, না হয় যাত্রী অভিযোগ করবে। এটা কিন্তু সময় লাগে, ঘন্টা কিন্তু বরাদ্দ থাকে। এদিকে বুধবার থেকে ঈদের বিশেষ ট্রেন সার্ভিস চালু হয়েছে। এর একটি সকাল 8:45 দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়, বাকি দুটি নির্ধারিত খুলনা ও পার্বতীপুরের জন্য। প্রথমে টিকিটের জন্য অপেক্ষার, এখন ট্রেনের জন্য। এখনো পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা না ঘটলেও বেশিরভাগ ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ের পরে। তারপরেও সড়কপথের দুর্ঘটনা আর যানজটের ভোগান্তির তুলনায় ট্রেনের জন্য এই সামান্য অপেক্ষাকে খুব বেশি বড় একটা ব্যাপার বলে মনে করছেন না বেশিরভাগ যাত্রী। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। দিনব্যাপী টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে বুধবার জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানজট সহ বহুমুখী সমস্যায় পড়েন শপিং এ বের হওয়া ক্রেতা সহ সাধারণ মানুষ। শিগগিরই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের অনুরোধ সাধারণ মানুষের। দিনভর বৃষ্টিমুখর ছিল রাজধানী। এতে কলাবাগান, ধানমন্ডি সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর এতে জনসাধারণের ভোগান্তিও ছিল সীমাহীন। সংসদে আরো বেশি মানে যেন মন্ত্রীরা থাকে ওই জায়গার ভিতরে আমরা মানুষের ডুবে যেতেছে, আর কি আমরা দেশে আর কিভাবে বাস করবো বলেন? বাচ্চা নিয়ে দেখেন কিরকম পানি হচ্ছে এবং পানি যেরকম নোংরা, মানে ভাষায় বলার নেই। সরকারের এর প্রতি একটু দৃষ্টি দেওয়া দরকার যে এইভাবে রাস্তাঘাটে পানি জমে থাকতেছে। এদিকে অবিরাম বর্ষণে যানজটের মাত্রা ছিল চরমে। ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা সহ নানা প্রয়োজনে বের হয়ে বিপাকে পড়ে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষেরা। এরপরও সময় কম বলে নানা বাধা পেরিয়ে ক্রেতারা ছুটে আসে শপিং কমপ্লেক্সের দিকে। সামনে ঈদ, এখন ঈদের মধ্যে যদি এরকম বৃষ্টি হয়, আর বৃষ্টি তো বড় কথা না, কথা হলো যে এখানে যে পানি জমে যায়, এখানে পায়ে পর্যন্ত পানি দিয়ে শপিং করা কষ্ট। শপিং মানে বৃষ্টির কারণে বেরোনো যাচ্ছে না, পানি যাইতেও পারছি না, একাধার পারে যাইতে হবে আমাদের। বৃষ্টি অব্যাহত থাকলে ঈদের প্রস্তুতিতে ব্যাপক ছন্দপতন ঘটবে বলে আশঙ্কা সর্বসাধারণের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে। বেতন না পেয়ে মালিকের শিশু সন্তানকে অপহরণ। র্যাবের অভিযানের 9 ঘন্টা পর রাজধানীর যাত্রাবাড়ি থেকে উদ্ধার, 2 জন আটক। দেশের সন্ত্রাস মোকাবেলায় জিরো টলারেন্সের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া দায়িত্বপ্রাপ্ত অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দুর্নীতি দূর করার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবেন তারা। শপথ নেওয়ার পর বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আলাদা প্রতিক্রিয়ায় একথা বলেন তারা। গত বছর 5 জানুয়ারি নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার গঠনের পর এই প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়। শপথ নেওয়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের সন্ত্রাস মোকাবেলায় আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী যেই ধরনের দিক নির্দেশনা যেই রকম ভাবে বাংলাদেশ চান, ঠিক সেইভাবেই আমরা করব, যেটাকে আমরা বলি জিরো টলারেন্স। আমরা কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেব না। যেখানে জনতা একটা অস্বাভাবিক পরিস্থিতি পড়বে সেখানে পুলিশ তার পাশে দাঁড়াবে। নতুন দায়িত্বপ্রাপ্ত অপর 2 মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস কাজ করে যাবেন তারা। ট্রেনিং ইনস্টিটিউট করে দক্ষ জনশক্তি গড়ে তুললে আমরা আমাদের যে দক্ষ জনবল গড়ে উঠবে। রূপপুর যে প্রজেক্টটা, যেটা আমি মনে করি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারলে আল্লাহ করে আমরা এটা বাংলাদেশের পুরো ওয়ার্কিং অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দেবে। অর্থাৎ কাজের জায়গায় যে সিরিয়াসলি কাজ করতে হয় সেটা কিন্তু এই প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা শিখতে পারবো। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের নানা অনিয়ম দুর্নীতি দূর করার পাশাপাশি যে কোনো সংকট মোকাবেলায় গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবেন, এমনটাই জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিমন্ত্রীরা। একেবারে দুর্নীতি মুক্ত একটি মন্ত্রণালয় হিসেবে এই মন্ত্রণালয়টি যেন গড়ে ওঠে, সেজন্য আমার সর্বশক্তি, সর্বরকম প্রচেষ্টা আমি নিয়োগ করব। এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, এবং যিনি শিখতে চান, যিনি জানতে চান, তার জন্য কোনো কিছু খুব বাধা হয়ে দাঁড়ায় বলে আমি মনে করি না। সমস্যা অনেক আছে, এর মধ্যে যেগুলো অপরিহার্য
সমাধান করার দরকার এগুলো আমাদের চিহ্নিত করে এগুলো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আর কি গ্রহণ করব। প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হবে শপথ নেওয়ার পর এমন অঙ্গীকারই ব্যক্ত করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিলেটে শিশু রাজন হত্যার মূল ঘাতক চৌকিদার ময়নার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিচারক মোহাম্মদ শাহিদুল করিম বুধবার এই আবেদন মঞ্জুর করেন। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার দুপুরে রাজনের পরিবারের সঙ্গে দেখা করে তিনি এই কথা বলেন। সিলেট থেকে আব্দুল আহাদ ও ইকরামুল কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে আসামি ময়নাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 1 নম্বর আদালতে হাজির করে পুলিশ। এ সময় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক শাহিদুল করিম 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে ময়নাকে টুকের বাজার এলাকা থেকে তার মায়ের সহযোগিতায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। বিজ্ঞ আদালত তাকে ফরওয়ার্ড করি এবং আদালতের নিকট 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত আমার আবেদনের প্রেক্ষিতে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শেখপাড়া থেকে আরেক আসামি দুলালকে আটক করে এলাকাবাসী। তারপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। দুলালের সম্পৃক্ততা আমরা যথাযথভাবে তথ্য প্রমাণ সহকারে আমাদের কাছে আসে এবং এইটার ভিত্তিতে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সিলেটের সদর উপজেলার বাদেয়ালি গ্রামে রাজনের বাড়িতে যান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চমকি। এ সময় রাজনের পরিবারকে 1 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়াও প্রতি মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজনের ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ হিসেবে 2000 করে অনুদান দেওয়ারও ঘোষণা দেন তিনি। যেই ঘটনাটি ঘটেছে রাজনের বিষয়টি, সেটা সত্যি অত্যন্ত মর্মান্তিক বিষয় এবং এটাকে কোনোভাবেই যারা এর সাথে সম্পৃক্ত ছিল বা আছে তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করার কোনো সুযোগই নেই। যত দ্রুত সম্ভব এই বিচারটা যেন হয়, তার জন্য আমরা বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজনে আরো যা কিছুর প্রয়োজন সেটা করব। আমার বাচ্চারা জেলা নির্মম ভাবে তারা আঘাত করি মারছে, তারারও ওলা নির্মম ভাবে আঘাত করি তারারও ওলা মারতা, ফাঁসি দিতা। দুঃখ যদি মারব তো তে আমি গরিব মান থাকলো না, ই আফসা দগিয়া খাড়াইল না, ফাঁসি দিল, অসুবিধা না, আমার কোনো দুঃখ নাই। এদিকে রাজনের হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবারও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ সময় তারা ঘাতকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটে শিশু রাজন হত্যার পর এবার রাজধানীতে মিলল নাজিমউদ্দিন নামে আরেক কিশোরকে পিটিয়ে হত্যার ভিডিও। চুরির অপবাদে প্রায় 3 মাস আগে এ ঘটনায় মামলা হলেও হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। প্রায় আধমরা শরীর ততক্ষণে যেন মৃত্যুর অপেক্ষায়। এরপরও 15 বছরের এই কিশোরের উপর নিষ্ঠুর নির্যাতন থামছেই না। পানি খেতে চাইলে এক পর্যায়ে হাত পা বাঁধা অবস্থাতেই ফেলে দেওয়া হয় নদীর পানিতে। তিলে তিলে মৃত্যুর দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত হামলাকারীরা। পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে প্রায় 3 মাস আগে রাজধানীর খিলক্ষেত এলাকার মস্তুল গ্রামে। কথিত কবুতর চুরির অপরাধে নাজিমউদ্দিন নামে এই কিশোরটিকে ধরে অমানসিক নির্যাতনে অংশ নেন গ্রামের 8-10 জন দুর্বৃত্ত। এরপর হাত পা বেঁধে ফেলে দেওয়া হয় বালু নদীতে। 3 দিন পর তার লাশ ভেসে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বালু নদীর এই এলাকাটি রাজধানীর খিলক্ষেতের মস্তুল গ্রামের মধ্যে পড়েছে। নদীর ঠিক এই অংশেই নির্মমভাবে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছিল শিশু নাজিমউদ্দিনকে। সেই ঘটনা সচক্ষে সেদিন দেখেছিলেন অনেকেই, কিন্তু শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই। গরু চুরির অপবাদে মারছে, মাইরা পরে মারতে নাকি যেটা থাকার অবস্থা ফেলাইছে, মরে নাই, হাতে পরে বাইন্দা ইট দিয়ে ফেলাই দিচ্ছে। গরু চুরি করতেছে, কবুতর চুরি করতেছে, তারপরে মানে এই আর কি ঘটনা আর কি। সে যতই অপরাধ হয়ে তো উচিত না পিঠে মারাটা, উচিত কি পিঠে মারে ফেলে দেওয়া, আইন তুলতে পারে। নাখালপাড়ায় কিশোরটির বাবা মা জানান 12 এপ্রিল এক বন্ধুর সাথে বাড়ির বাইরে যাওয়ার পর আর খোঁজ মিলছিল না সন্তানের। 17 এপ্রিল তারা লাশের খবর পান। তাদের সন্তান কখনোই চুরির সাথে জড়িত ছিল না। তারা ট্রিটমেন্ট দিছে, একটা কবুতরের বাচ্চা তারা তো পাওয়া গেছে, কবুতরের বাচ্চার লাগে মানে হেরে মারিয়েছে। আমার পুত্র কইছে যে আমি সুর না, আমি ডাহাইতো না, তারপরে এরা কি রিকোয়েস্ট মানছে না, এরা মারছে। 18 এপ্রিল নাজিমউদ্দিনের বাবা 7 জনের নাম উল্লেখ করে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন। এই ঘটনায় 3 জন গ্রেফতার হলেও ভিডিওতে যাদের দেখা গেছে তাদের কেউই গ্রেফতার হয়নি। এরা ধরা পড়ে নাই, এরা তো ফলানো আছে।
এরা কেউ বিলা আছে বরিশাল, কেউ আছে খুলনা, এমন সিআইডিরা বলে। এদিকে মামলার অগ্রগতি জানতে চাইলে খিলক্ষেত থানা থেকে জানানো হয় মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তবে সিআইডির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তা জানান মূল অপরাধীদের শনাক্ত করা হয়েছে, এখন তাদের ধরতে অভিযান চলছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। বর্বর ও অমানবিক পাশবিক নির্যাতনে কিশোর রাজনকে নির্মমভাবে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে লন্ডন প্রবাসীরা। এ সময় নিহত রাজনের অসহায় পরিবারকে আর্থিক সহায়তার জন্য অর্থ সংগ্রহ করা হয়। 15 জুলাই রাতে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হোটেলে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, হাবিবুর রহমান ও জসিমউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব, হেভেন খান, মোহাম্মদ খিজির, আমিনুল ইসলাম, নূর আলী, ইমরান উদ্দিন, আবু তাহের, টিপু আহমদ, মির্জা লিটন, শহীদুল ইসলাম, আফজাল হোসেন, এজে লিমন, কাজী ফয়সাল সহ প্রমুখ। কথা বলার জন্য যে সুযোগ দিয়েছেন, আপনারা যেটার উদ্যোগ নিয়েছেন একটা মহান উদ্যোগ। একটি সংগঠিত চক্র বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সব বাধা উপেক্ষা করেই বর্তমান সরকারকে সামনে এগুতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ আয়োজিত ইফতার পার্টি ও আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। আবার জঙ্গি তৎপরতা শুরু করার জন্য নানাবিধ হয়েছে। গত কদিন আগে চট্টগ্রাম শহরকে উড়িয়ে দেওয়ার যথেষ্ট এবং আপনারা জানেন যে উত্তরপ্রদেশে আইএসএর যে উত্থান, যে আইএসএস এর সম্পত্তি বিধান করে এই জঙ্গি তৎপরতা বাংলাদেশে তারা শুরু করার জন্য তাদের সেই তারা অব্যাহত। নিউ ইয়র্কে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় সুপার মার্কেট ইত্যাদি। বাঙালি অধ্যুষিত জ্যামাইকাতে 10,000 স্কয়ার ফুটের এই বিশাল সুপার মার্কেটটিতে প্রাথমিক পর্যায়ে কাজ করছেন 40 জন কর্মচারী। ইত্যাদি স্বত্বাধিকারী মোহাম্মদ আজম জানান, কেবল ব্যবসা নয়, প্রবাসী বাংলাদেশিদের সেবায় প্রাধান্য দিচ্ছেন তারা। 24 ঘন্টা খোলা এই সুপার মার্কেটে প্রতিদিন গড়ে প্রায় 1000 বিদেশি ক্রেতা কেনাকাটা করছেন বলেও জানায় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি পুরো দমে কার্যকর হতে এবং আরো বড় পরিসরে আসতে সময় লাগবে আরো 3 মাস। প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে এটি একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ আজম। লন্ডনে প্রথমবারের মতো বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান প্রাণের ইউকে অফিসের উদ্যোগে ব্রিটেনের ক্রেতাদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়। গত সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রাণ ফুডস লিমিটেডের ইউকে ম্যানেজার মোহাম্মদ ফরহাদ হোসেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে যুক্তরাজ্যের ব্যবসায়ী এবং ক্রেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়াইব, প্রাণ ইউকে নেসলে টিমের সদস্য মোহাম্মদ শাহজাহান, মোবারক হোসেন, মোহাম্মদ সবুর। বেতন না পেয়ে প্রতিষ্ঠানের মালিকের শিশু সন্তানকে অপহরণ করে এক শ্রমিক। অপহরণের 9 ঘণ্টা পর রাজধানীর যাত্রাবাড়ি থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধার করে র্যাব। এ সময় আটক করা হয় 2 অপহরণকারীকে। বুধবার দুপুরে আগারগাঁওয়ের র্যাব 2 এর কার্যালয়ে ব্রিফিং করে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, অপহরণকারী রমজান ও স্বপন শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এর মধ্যে রমজান শিশুটির বাবার মানিব্যাগ ফ্যাক্টরিতে চাকরি করত। বেশ কয়েক মাস বেতন না দেয়ায় রমজান ও তার বন্ধু স্বপন শিশুটিকে অপহরণ করে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে র্যাব অপহরণের সঙ্গে জড়িত এই দুজনকে আটক করে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব। সেনা ও বিজিবির সমন্বয়ে বিশেষ অভিযানে বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনীর অপহৃত 2 সদস্যকে উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে উদ্ধার হওয়া দুজনকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপিকে অনুরোধ জানানো হয়। বুধবার বিকেলে বিজিবি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, কয়েকদিন আগে একটি সন্ত্রাসী গ্রুপ এ দুজনকে অপহরণ করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। পরে যৌথ বাহিনীর অপারেশন টের পেয়ে তারা পালিয়ে যায়। উদ্ধার হওয়া দুজনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই কারণেই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারকে স্বীকার করে নিতে হবে 5ই জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পরে বাংলাদেশে যে সংকট সৃষ্টি হয়েছে সেটা রাজনৈতিক সমস্যা। এই রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সরকার সম্পূর্ণভাবে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভরশীল এবং এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো ডিসিপ্লিন নাই। ঈদের সময়ে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ছোট যানবাহন চলাচল বন্ধ না হলে দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, এমন মন্তব্য পরিবহন মালিকদের। আর নিরাপদ যাত্রার জন্য দূরপাল্লার গাড়ির ফিটনেস নিশ্চিত করা, আগুন নেভানোর উপকরণ রাখা সহ নিজস্ব উদ্যোগের পাশাপাশি পুলিশের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা। অন্যদিকে যানজট ও দুর্ঘটনা প্রবণ এলাকা এবং ফেরিঘাটে বিশেষ নজরদারি সহ সারা দেশে দায়িত্ব পালন করবে হাইওয়ে পুলিশের 15,000-এরও বেশি সদস্য, এমন দাবি কর্তৃপক্ষের। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। মহাসড়কে বড় বড় যানবাহনের পাশাপাশি চলে বিভিন্ন ছোট পরিবহন, রিক্সা, ভ্যান, নসিমন, করিমন, ভটভটি আর সিএনজি অটোরিকশা, এমনকি ট্রাক্টরও চলে নিষেধাজ্ঞা অমান্য করে। আর ঈদের সময়ে বেশি সংখ্যক পরিবহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, ফলে অনিরাপদ হয়ে ওঠে মহাসড়কগুলো। এমন তথ্য উঠে এসেছে পরিবহন মালিকদের করা দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে। এবারের ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় সড়কগুলো সংস্কার করা না হলে জলাবদ্ধতার পাশাপাশি পরিবহনগুলোর ঝুঁকি আরো কয়েকগুণ বাড়বে বলে আশঙ্কা মালিকদের। তাদের দাবি, গাড়ির ফিটনেস সহ অন্যান্য অবকাঠামো ঠিক থাকলেও সড়কগুলো নিরাপদ না হলে যাত্রী সেবা ব্যাহত হবে। হাইওয়েতে হাট বাজার দুর্ঘটনার অনেক কিছু কারণ, যেগুলো অবৈধ যান, সিএনজি এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কারণে আমি মনে করি দুর্ঘটনার হার বেশি। আর পাশাপাশি ব্ল্যাক স্পটগুলো ম্যাক্সিমাম দূরপাল্লার বড় বড় কোম্পানিগুলোতে আমরা যে অগ্নি নির্বাপক যন্ত্র আমরা লাগানোর জন্য নির্দেশ দিয়েছি। সারা দেশের মহাসড়কগুলোতে বেশ কিছু বিপজ্জনক মোড় রয়েছে যেখানে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় অন্তত এসব জায়গাতে পুলিশের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। তবে দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে পর্যায়ক্রমে সংস্কার কাজ চলছে দাবি করে কর্তৃপক্ষ জানান, রাস্তার পাশে হাটবাজার উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ, ভাঙা রাস্তা সংস্কারে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। আর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও নিরাপত্তার বড় অংশের দায়িত্ব পালনে বিভিন্ন প্রস্তুতি রয়েছে হাইওয়ে পুলিশেরও। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হাইওয়ে কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়োগ করা হবে। কন্ট্রোল রুমের ব্যবস্থা, পাশাপাশি সংগঠন যারা আছে নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করেছি ঈদের আগে যাতে ওই এলাকায় ট্র্যাকগুলো যাতে তারা না রাখে। মহাসড়কে সহিংসতা বন্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ঈদের বাকি মাত্র কয়েকদিন। নিজ নিজ গ্রামের বাড়িতে পরিবার আর পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবারই যেন থাকে এক নিরন্তর প্রচেষ্টা। সাধারণ মানুষের মতো সে প্রচেষ্টা থাকে তারার ভুবনের তারকাদেরও, জানাচ্ছেন সাফিন জাহিদ। টিকিট প্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ। তারপরও ছুটছেন, সবাই ছুটছেন নারীর টানে, বাড়ির পানে। একে একে যে টানে ব্যস্ত নগরীকে ছেড়ে যাচ্ছেন তার নামই হয়তো নিজেকে ফিরে পাওয়া। ঈদ মানেই ঘরে ফেরার উৎসব। প্রতিদিনের ব্যস্ততা ভুলে প্রিয় মানুষের সাথে ঈদকে উদযাপন করাই যেন সব থেকে আনন্দের। শুধু শহরের এ কর্মব্যস্ত মানুষই নয়, স্বজনদের সান্নিধ্য পেতে বাড়ির পানে ছুটবেন তারকারাও। মায়ের শুভ্র চেহারার সুন্দর হাসিমাখা মুখখানা দেখেই ম্লান হয়ে যাবে সব ক্লান্তি। আর এ ভালো লাগার কাছে যাত্রার কোনো ভোগান্তিতে নেই তাদের এতটুকু মাথা ব্যথা। ঈদে ঘরমুখী মানুষের চাপও বেশি থাকে এবং রাস্তায় গাড়ির যেরকম চাপ থাকে তাতে মনে হয় যে আসলে ঈদে বাড়ি যাচ্ছি। মনের মধ্যে খালি ধুকধুকি হয় কোন সময় বাড়ি যাবো। যাওয়ার এই অনুভূতিটা একটা অন্যরকম মজা আছে। নিজের এলাকায় গেলে সব
পুরনো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতেই সময় চলে যায়। হয়তো বগুড়া থেকে একটু রংপুরে গেলাম কিংবা আমার নানার বাড়ি রসুলপুরে গেলাম, হয়তো সারাদিন আড্ডা মারলাম, সারাদিন ফুটবল খেললাম, ক্রিকেট খেললাম এলাকার ছেলেদের সাথে। আর ঈদের দিন ঘরের মানুষকে নিজ হাতের রান্না খাওয়াতে পরিবারের সাথে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। এবার ঈদে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পরিবারের সাথে আর কি ঈদ করবো। স্পেশালি যেটা করা হয় সেটা হচ্ছে ঈদের দিন চেষ্টা করি যে আমি কিছু সময় যেহেতু পাই না, খুব স্বল্প সময়, আমি খুব ভালো ভালো যে রেসিপিগুলো রান্না করতে পারি সেগুলো একটু ট্রাই করি, যাতে ফ্যামিলির সাথে আমি রান্না করে তাদের সাথে শেয়ার করতে পারি। একান্নবর্তী পরিবার টাইপের, আমার বাবা মা মারা গেছেন, কিন্তু দেখা গেল আমার বড় বোন এখন মা, আমার বড় বোন, আমার ভাই আমার গার্ডিয়ান। তো এখন আমরা সবাই ভাই বোন একসাথে থাকার চেষ্টা করি, এবং এটা আমি শুধু মনে জীবনে একবার আমি ঢাকায় করেছি দেওয়া বাধ্যতামূলকভাবে, আর বাকি সবাই আমি কুমিল্লায় করি। আমি ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি। কর্মব্যস্ত নগরী আর ক্লান্তিকর জীবন থেকে কিছুদিন কিংবা কিছু মুহূর্তের জন্য প্রিয়জনের সাথে সময় কাটাতে নিজ বাড়িতে ছুটছেন সবাই। তারপরও পরিবারের সাথে ঈদ করলেও প্রিয় দর্শকদেরকেও পরিবারের অংশ মনে করেন এসব তারকারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় সোনালী ব্যাংকে ডাকাতি করতে ব্যর্থ হয়ে 2 নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ভল্ট ভাঙতে না পারায় কোনো টাকা খোয়া যায়নি। পুলিশ জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় সোনালী ব্যাংকের কলারোয়া শাখায় ডাকাতি করতে যায় একদল দুর্বৃত্ত। এ সময় নিরাপত্তা দায়িত্বে থাকা জাহাঙ্গীর ও আসাদ নামে 2 আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করে তারা। তবে ব্যাংকের ভেতরে কাগজপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। চিনে ফেলায় ব্যাংক লুট করতে না পেরে দুর্বৃত্তরা 2 নৈশ প্রহরীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সবকিছু অক্ষত আছে, ভোল্ট কাটার চেষ্টা করে বর্তে হয়েছে, এবং যাওয়ার সময় তারা ভোল্টের ওয়াল যে অস্ত্র দিয়ে তারা ভাঙার চেষ্টা করেছিল, এবং যে সমস্ত অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করেছে, কাঁচি, ছুরি এবং চাকু দিয়ে, সেগুলো তারা কাপড় দিয়ে পুড়িয়ে গেছে আলামত নষ্ট করার জন্য। এবং যারা করেছে আমার কাছে মনে হচ্ছে তারাকে আমরা ধরতে সম্ভব হব। দেশের বাইরের খবর। ভারতের উগ্রবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফার বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন এক ব্যবসায়ী ও তার মেয়ে। আহত হয়েছেন পরিবারের অন্য 2 সদস্য। পুলিশ জানায়, বুধবার সকালে আসামের তিনসুকিয়ায় উলফার 2 বিদ্রোহী ওই ব্যবসায়ীর বাসায় ঢুকে পরিবারটির ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় গুরুতর আহত পরিবারের সদস্যদের দ্রুত আসাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। পরিবারের অপর 2 সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তিনসুকিয়া এলাকায় 12 ঘন্টার বন্ধ ডাকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন। খেলার খবর। আবার দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকাকে হারানোয় দারুণ উচ্ছ্বসিত ক্রিকেট ভক্ত সমর্থকরা। এখন বিশ্বের যে কোনো দলকেই টাইগাররা হারাতে সক্ষম বলে দাবি ক্রিকেট সমর্থকদের। প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আনন্দে মেতে ওঠেন ক্রিকেট পাগল তরুণ তরুণীরা। অনেক ভালো লাগছে, খুবই আনন্দিত। বাংলাদেশ আমাদের গর্ব, এই জন্য খুবই ভালো লাগছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর ইন্ডিয়ার সাথে সিরিজ জেতার পর আজকে সাউথ আফ্রিকা হারিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি বাংলাদেশ অতি শীঘ্রই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো ক্রিকেটকে নেতৃত্ব দিবে। আজকের খেলা তো কোনো তুলনা হবে না, অসম্ভব ভালো গেছে। তামিম সৌম্যের জুটি অসাধারণ ছিল। সঠিক পথে আছে এবং তাদের যেভাবে ধারাবাহিকতা বজায় রাখতেছে, আমরা যে কোনো টিমকে হারানোর সামর্থ্য বজায় রাখি। মুস্তাফিজের শুরু, বাংলাদেশের শুরু। মুস্তাফিজের হাত ধরে বাংলাদেশ 2019 সালে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যোগ্যতার সাথে প্রমাণ করেছে যে বাংলাদেশ পারে কারচুপি দিয়ে কোনো ক্রিকেট খেলা। প্রবাসী সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। They need 4 more. It's all over. First series win for Bangladesh. What a moment. Yeah, the head coach also deserves credit. দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড 9 উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা। ঘরের মাটিতে টানা 4র্থ সিরিজ জয়ে উৎসবে মাতোয়ারা সারা দেশ। ট্রেন, বাস, লঞ্চে ঈদে ঘরমুখো মানুষের ঢল।
কয়েকটি ট্রেন সময় মতো না ছাড়লেও যাত্রীদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু পানি, বৃষ্টি উপেক্ষা করেই শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। রাজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ময়না চৌকিদার 7 দিনের রিমান্ডে। ছেলের ফাঁসি চান ময়নার মা। রাজধানীতে মিলল আরেক কিশোরকে পিটিয়ে হত্যার ভিডিও। এবং দেশের সন্ত্রাস মোকাবেলায় জিরো টলারেন্সের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার নতুন মন্ত্রীদের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন।